স্টেজের মাইক্রোফোন হাতে নিয়ে এক তরুণী হাসি মুখে বলল, হ্যালো প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সবাই জানেন আজ আমাদের ক্লাবে দুটি হৃদয় এক সূত্রে বাঁধা পড়েছে। সাইফান শুভ্র চৌধুরী এবং তার হবু স্ত্রী তাসনিন রীতি, এই সুন্দর জুটিকে আমরা সবাই আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা জানাই। তাদের জীবন ভালোবাসা, হাসি আর সুখে পরিপূর্ণ হোক। কথা শেষ হতেই পুরো হলরুম জুড়ে বজ্রধ্বনি মতো হাততালি বেজে উঠল। চারিদিকে উচ্ছ্বাস যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। মেয়েটি একটু অপেক্ষা করে আবার মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বলল, তবে আমি চাই আজকের এই উদযাপনটা আরো একটু বিশেষ হয়ে উঠুক। তাই আমি অনুরোধ করছি সাইফান শুভ্র চৌধুরীকে তার হবু স্ত্রীর জন্য একটা গান গেয়ে আমাদের শোনানোর জন্য। দেখি আমাদের এই সুন্দর জুটি আজ স্টেজও কাঁপিয়ে দিতে পারে কিনা। আবারও চারপাশে হাততালির ঝড় উঠল। কেউ শীষ দিল, কেউ উল্লাসে চিৎকার করে উঠল। পুরো পরিবেশটা যেন আনন্দ আর উত্তেজনায় টকবক করে ফুটতে লাগলো। হৃদির বুকের ভেতর তখন এক অদ্ভুত অনুভূতির ঢেউ বয়ে যাচ্ছে। এত মানুষের সামনে এত শুভ কামনার মাঝে দাঁড়িয়ে থাকতে তার কেমন যেন অবিশ্বাস্য লাগছিল। আনন্দে তার হৃৎপিণ্ডটা দ্রুত স্পন্দিত হচ্ছে। ঠোঁটের কোণে অজান্তেই এক টুকরো হাসি লেগে আছে। মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি। কিন্তু ঠিক তখনই হঠাৎ চারপাশে সব আলো নিভে গেল। এক নিমিষে পুরো হলরুম অন্ধকারে ডুবে গেল। হৃদি বিস্মিত হয়ে চারপাশে তাকালো। কিছুক্ষণ আগেও যেখানে হাততালি, হাসির আর উল্লাসের শব্দে পরিবেশ মুখর ছিল, সেখানে হঠাৎ করেই এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। অন্ধকারে দাঁড়িয়ে তার মনে হলো চারপাশের সবকিছু যেন মুহূর্তের জন্য থেমে গেছে। সে বিভ্রান্ত চোখে চারিদিকে তাকাতে লাগলো, বুঝতে চেষ্টা করলো হঠাৎ কি ঘটলো। ঠিক তখনই স্টেজের উপর হালকা আলো জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে ভেসে এলো গিটারের সুর, আর তার সঙ্গে মিলেমিশে বেজে উঠল মুগ্ধকর এক মিউজিক। রীতি বিস্মিত চোখে স্টেজের দিকে তাকালো, আর তার পরের মুহূর্তে তার হৃদস্পন্দন যেন বুক চিরে বেরিয়ে আসতে চাইলো। স্টেজের মাঝখানে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আছে শুভ্র। তার হাতে গিটার, আঙুলগুলো তার দক্ষতার সঙ্গে তার ছুঁয়ে সুর তুলেছে। ওপর থেকে নেমে আসা লাল এলইডি আলোর আভা তার অবয়বটাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। মাথায় বাঁধানো ব্যান্ডানা আর পরনে সাদা শার্ট দূর থেকে তাকে কোনো সাধারণ মানুষ নয়, বরং কোনো মঞ্চ কাঁপানো রকস্টার কিংবা সিনেমার নায়কের মতো লাগছে। তাকে দেখেই দর্শকদের মাঝে উন্মাদনা ছড়িয়ে পড়ল। চারিদিক থেকে সেই হাততালি আর চিৎকারের শব্দ ভেসে উঠতে লাগলো। ঠিক তখনই হলরুমের সমস্ত আলো জ্বলে উঠল। পুরো পরিবেশ যেন প্রাণ ফিরে পেল। হৃদি মুগ্ধ নয়নে তাকিয়ে রইল স্টেজের দিকে। চোখ সরানোর ক্ষমতাটুকুও যেন হারিয়ে ফেলেছে সে। শুভ্র গিটারের তারে আঙুল বুলাতে বুলাতে সুর তুলল, তারপরে গভীর আবেগে গেয়ে উঠল। তার কণ্ঠে তার উপস্থিতি আর আত্মবিশ্বাস সব মিলিয়ে পুরো স্টেজ যেন তার দখলে চলে গেল। দর্শকরা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তার দিকে, আর হৃদি নিচে দাঁড়িয়ে অবিশ্বাসের চোখে দেখছে সেই মানুষটাকে যাকে সে ভালোবাসে। শুভ্রর দৃষ্টি এসে থামলো হৃদির ওপর। এক মুহূর্তের জন্য যেন আশেপাশের শত শত মানুষ হারিয়ে গেল। গিটার বাজাতে বাজাতেই সে সরাসরি হৃদির দিকে তাকিয়ে বেসামাল কণ্ঠে নেশাতুর চোখে তাকিয়ে গেয়ে উঠল। হৃদির মনে হলো তার নিঃশ্বাস আটকে যাচ্ছে। বুকটা এত দ্রুত ওঠানামা করছে যে ঠিক মতো শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। চারপাশে শব্দ ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে। কানে শুধু শুভ্রের কণ্ঠস্বরই বাজছে। শুভ্র পুরো স্টেজ জুড়ে ঘুরে ফিরে গিটার বাজাচ্ছিল। তারপর আচমকাই চোখ বন্ধ করে দীর্ঘ এক সুর টানলো। সুরটা এতটাই আবেগময় আর নেশা মাখা ছিল যে দর্শকদের ভেতর থেকে কয়েকজন উচ্ছ্বাসে চিৎকার করে উঠল। পুরো হলরুমে আবারও করতালি আর উল্লাসে ফেটে পড়ল। শুভ্র ধীরে ধীরে চোখ তুলে তাকালো। তার দৃষ্টি আবারও এসে থামলো হৃদির ওপর। তারপর গভীর অনুভূতিতে ভরা কণ্ঠে গিয়ে উঠল, কেটে গেছে কিছুদিন। দূর আকাশের নিচে দাঁড়িয়ে থাকা লন্ডন শহরটা আজও নিজের চিরচেনা ব্যস্ততায় মগ্ন। সারি সারি সহস্র ভবন, ঝকঝকে কাচে মোড়া আধুনিক স্থাপত্য আর শতবর্ষের পুরনো ঐতিহাসিক স্থাপনাগুলো যেন একই শহরে অতীত আর বর্তমানে এক অপূর্ব মেলবন্ধন তৈরি করেছে। প্রশস্ত রাস্তাগুলোয় অবিরাম ছুটে চলেছে গাড়ির সারি। লাল রঙের ডাবল ডেকার বাসগুলো শহরের ব্যস্ততার মাঝে আলাদা সৌন্দর্য যোগ করেছে। দূরের টেমস নদীর শান্ত জলরাশি নগরীর কোলাহলের মাঝেও এক টুকরো প্রশান্তির ছায়া এনে দেয়। সন্ধ্যা নামলে হাজারো রঙিন আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো শহর, যেন নক্ষত্রগুলো আকাশ ছেড়ে নেমে
এসেছে লন্ডনের বুকে। পৃথিবীর অন্যতম আধুনিক ও প্রাণোচ্চঞ্চল এই শহরটিতে প্রতিটি মুহূর্তই এক নতুন গল্পের জন্ম দেয়। লন্ডনের অভিজাত এক এলাকার বহুতল ভবনের সর্বোচ্চ তলার বিশাল অফিস রুমটিতে তখন অদ্ভুত এক নিস্তব্ধতা বিরাজ করছে। কাছের দেওয়ালের ওপারে রাতের লন্ডন আলোয় ঝলমল করছে, কিন্তু সেই সৌন্দর্যের এক বিন্দুও যেন ছুঁতে পারছে না রুমের ভেতরে বসে থাকা মানুষটিকে। চেয়ারে হেলান দিয়ে মাথা পেছনে ঠেকিয়ে বসে আছে এক সুদর্শন পুরুষ। তার দুই আগুনের ফাঁকে ধরা জ্বলন্ত সিগারেট থেকে ধীরে ধীরে ধোঁয়া উঠতেই বাতাসে মিলিয়ে যাচ্ছে। চোখ দুটো বন্ধ, মাঝে মাঝে সে গভীর টান দিচ্ছে সিগারেটে। চোখের নিচে স্পষ্ট কালো দাগ, মুখে ক্লান্তির ছাপ। তাকে দেখলেই মনে হয় বহুদিন ধরে ঠিকমতো ঘুম তার চোখে ধরা দেয়নি, যেন কোনো অদ্ভুত অদৃশ্য যন্ত্রণা প্রতিদিনই একটু একটু করে তাকে নিঃশেষ করে দিচ্ছে। ঠিক তখনই দরজাটা ধীরে খুলে ভেতরে প্রবেশ করলো একজন। কয়েক পা এগিয়ে এসে সে সম্মানের সঙ্গে পুরুষটির সামনে দাঁড়িয়ে বলল, বাংলাদেশ থেকে বড় সাহেব কল দিয়েছিলেন, আপনাকে দেশে ফিরতে বলেছেন। কথাটা শুনেও পুরুষটির মুখের কোনো পরিবর্তন হলো না, চোখও খুলল না। সে শুধু হাত তুলে ইশারা করলো চলে যাওয়ার জন্য। লোকটি আর কিছু না বলে মাথা নিচু করে বেরিয়ে গেল। রুমে আবারও নেমে এলো নীরবতা। কয়েক মুহূর্ত পর পুরুষটি ধীরে চোখ তুলল, আর তারপর হাতে বাড়িয়ে টেবিলের উপর রাখা ফোনটা তুলে নিল। স্ক্রিনে একই নাম্বার থেকে 6টি মিস কল ভেসে উঠেছে। সে জানতো কলগুলো কার, ইচ্ছা করেই ধরেনি। কথা বলার মতো মানসিক অবস্থায় সে ছিল না। একটা দীর্ঘ শ্বাস ফেলে নাম্বারটিতে কল ব্যাক করলো। 2বার রিং হতেই অপর পাশ থেকে কলটি রিসিভ হলো। ভেসে এলো এক বয়স্ক পুরুষের গম্ভীর কণ্ঠ, এখনো দেশে আয়, রাস্তা ক্লিয়ার, তোর কেসটাও আমি সলভ করে ফেলেছি। পুরুষটি ঠোঁটের কোণে ধীরে ধীরে এক বিষাক্ত হাসি ফুটে উঠল। আর ইউ শিওর? ওপাশ থেকে দৃঢ় কণ্ঠে উত্তর এলো, হ্যাঁ নির্ভান, ফিরে আই। শুভ্রের বিয়ে, ওদের সুখ আমার সহ্য হচ্ছে না। এক মুহূর্ত নির্ভানের ঠোঁটের হাসিটা মিলিয়ে গেল, চোখ দুটো স্থির হয়ে এলো। মনে হলো কেউ যেন হঠাৎ করে বহুদিনের চাপা ক্ষতটাকে আবারও ছুরি দিয়ে খুঁচিয়ে দিয়েছে। তার ঠোঁট নড়ল, মাত্র 2টি শব্দ উচ্চারিত হলো, দিদি। ওপাশ থেকে নাইম খান শান্ত কণ্ঠে বললেন, হ্যাঁ, তার ফুফাতো বোনের সঙ্গে। বুকের গভীরে বহু বছর ধরে চাপা পড়ে থাকা পুরনো ব্যথাটা আবারও মাথা তুলে দাঁড়ালো। কিন্তু নির্ভান চিৎকার করলো না, ভাঙলো না, কোনো আর্তনাদ বের হলো না তার মুখ দিয়ে। শুধু কয়েক সেকেন্ড চুপ করে থেকে তার জানালার ওপারে ছড়িয়ে থাকা আলোক ঝলমলে শহরটার দিকে তাকিয়ে রইল। তারপর সম্পূর্ণ শান্ত কণ্ঠে বলল, আমি আসছি। কলটা কেটে যেতেই রুমটা যেন আবারও নীরব হয়ে গেল। কবরের মতো এক গা ছমছমে নীরবতা নেমে এলো তার ঘরে। তাকে পুরোপুরি সে নীরবতা গ্রাস করে নিল। নির্ভান চেয়ারে মাথাটা পুনরায় হেলিয়ে দিল। তীব্র মানসিক ক্লান্তিতে অজান্তে চোখ জোড়া বন্ধ হয়ে এলো তার। বুকটা তখনও কামারের হাঁপুড়ির মতো দ্রুত ওঠানামা করছে। মুখ দিয়ে বের হচ্ছে দীর্ঘ আর তপ্ত নিঃশ্বাস। বন্ধ চোখের পাতায় স্মৃতির অন্ধকার পর্দায় হুট করে ভেসে এলো এক অষ্টাদশী মায়াবী মুখ। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যেতেই সে অবশ গলায় অজান্তে গুনগুন করে গেয়ে উঠল। গানটা শেষ হতেই চাবুক খাওয়া পশুর মতো হঠাৎ চোখ খুলল সে। সেই শান্ত চোখ জোড়া মুহূর্তে চরম প্রতিহিংসার আগুনের মতো জ্বলে উঠল। এতক্ষণে তপ্ত নিঃশ্বাসগুলো এখন আর কেবল ক্লান্তির জানান দিচ্ছে না, তাকে খোঁজাচ্ছে, তাকে দেখাচ্ছে খাঁচায় বন্দি কোনো হিংস্র জানোয়ারের মতো। ভেতরে সে ভয়াবহ আক্রোশ আর ধরে রাখতে পারল না নির্ভান। বাঘের মতো লাফিয়ে উঠে সামনে থাকা স্থায়ী গ্লাসে সজোরে এক ঘুষি মারল। কান ফাটানো শব্দে গ্লাসের কাঁচ ফেটে চারিদিকে ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে গেল। ধারালো কাচের সেই কিছু টুকরো চামড়া কেটে মাংসের ভেতর ঢুকে গেল গভীর হিংস্রতায়। হাত বেয়ে টপটপ করে তাজা রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। কিন্তু সেই শারীরিক যন্ত্রণার ছোঁয়ার মতো মানসিক অবস্থা এখন আর তার নেই। সেদিকে সম্পূর্ণ খেয়ালহীন হয়ে সে সামনের কাচের টেবিলটায় 2 হাত খামচে ধরে এক পর্যায়ে কার্তনাদ করে উঠল, ফাক দিস বালশিট কল্ড লাভ। চিৎকারটা শেষ হতেই পুরো টেবিলটাই শূন্যে তুলে আছাড় মারল সে। মুহূর্তে টেবিলের শক্ত মেঝেতে আছাড় খেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে চারদিকে ছড়িয়ে পড়ল। পুরো রুমটা এখন ভাঙা কাচের একটা ধারালো মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। নির্ভান দেওয়ালে রক্ত হাতটা চেপে ধরল, দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, শুভ্র, আই এম কামিং। হেসে নে, আনন্দ করে নে, কারণ যত হাসি তত কান্না। কষ্ট আসলে কি জিনিস এবার তোকে আমি হাড়ে হাড়ে বোঝাবো।
চৌধুরী বাড়িতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। মানুষের হাসাহাসি আর কোলাহলে পুরো চৌধুরী বাড়িটা মুখরিত হয়ে উঠেছে। আজ শুভ্র আর রীতির গায়ে হলুদ। সকাল থেকেই পুরো বাড়িটাকে একদম নিখুঁতভাবে সাজিয়ে তোলা হয়েছে। এমনকি বাইরের রাস্তাঘাটেও ঝলমলে মরিচ বাতি দেওয়া হয়েছে। আত্মীয় স্বজন অনেকেই চলে এসেছে, বাকিরা আসবে কাল। তবে সবচেয়ে কাছের মেহমানগুলো ইতিমধ্যেই হাজির। ঠিক সন্ধ্যার সময় তুর্য আর রিফাত তাদের বাবা মাকে নিয়ে এসে পৌঁছালো। কিছুক্ষণের মধ্যেই সবাই দিদির বাড়িতে হলুদ নিয়ে রওনা হবে। শুভ্রা, পাখি, মিহি আর তার ফ্রেন্ড চারিদের নিয়ে পার্লারে গিয়েছে সাজতে। হৃদিদের বাড়ি থেকে দিদিকেও পার্লারে নিয়ে গেছে। এত কিছুর মধ্যেও শুভ্র একবারে স্বাভাবিক। ও ড্রয়িং রুমে সোফায় বসে নিজের মতো ফোন টিপছে। গায়ের উপর জড়ানো একটা নর্মাল কালো শার্ট আর পরনে সাদা প্যান্ট। রিফাতের বাবা আর তুজোর বাবা সোহান চৌধুরীর সাথে কুশল বিনিময় করে কথা বলতে থাকলেন। ইতিমধ্যে ঈশানও সেখানে হাজির হলো। তার গায়ে নীল শার্ট আর সাদা প্যান্ট। সে সোজা শুভ্রের পাশে এসে বসলো। তারপর আর চোখে শুভ্রর দিকে তাকে ফিসফিসিয়ে বলল, বস, আপনার বিয়ে আর আপনি কিভাবে এত স্বাভাবিক আছেন? শুভ্র ফোন থেকে চোখ না সরিয়ে উত্তর দিল, সো হোয়াট? আমি কি এখন লজ্জায় রুমাল ধরে বসে থাকবো? ঈশান হালকা হেসে বলল, হ্যাঁ, এটাই তো নিয়ম। শুভ্র নাক মুখ কুঁচকে বিরক্তি প্রকাশ করে বলল, ফালতু নিয়ম। এরই মধ্যেই পাশে ধপাস করে বসে তুর্য শুভ্রর কাঁধে হালকা ধাক্কা মারলো। তারপর একেবারে পেশাদার গায়কের মতো চোখ বুজে হাত নাচিয়ে শুভ্রকে শুনিয়ে শুনিয়ে গিটকিরি দিয়ে বলে গেয়ে উঠলো। তুর্যর শেষ লাইনটা শেষ হতে না হতেই সোফায় আরেক পাশে বসে পড়ল রিফাত। রিফাত যেন তৈরি ছিল শুভ্রকে খেপানোর এমন মোক্ষম সুযোগ সে হাতছাড়া করে কিভাবে। সে তুর্যর পিঠে এক চাপড় বসিয়ে তার চেয়েও দ্বিগুণ উৎসাহে আর চড়া গলায় তুর্যের মুখের কথা কেড়ে নিয়ে পরের লাইন দুটো গেয়ে উঠল। পুরো ড্রয়িং রুম তখন বন্ধুদের অট্টহাসি আর হাততালির রোল। ঈশান তখন চুপচাপ বসেছিল, কিন্তু ওদের এই উন্মাদনা দেখে তার চুপ থাকতে পারল না। শুভ্রর দিকে আর চোখে তাকিয়ে চরম দুষ্টুমি ভরা এক হাসি দিল। তারপর বিলারের মতো খামচি কাটার ভঙ্গিতে নাকে হাত দিয়ে অবিকল বাসর ঘরের লাজুক কোণের মতো চোখ মুখ কুচকে জিফাতকে টেক্কা দিয়ে খিলখিল করে হেসে গেয়ে উঠল। পরক্ষণে তুর্য, রিফাত আর ঈশান তিনজনে একসাথে তাল মিলিয়ে ড্রয়িং রুমে ছাদ ফাটানো গলায় কোরাস গেয়ে উঠল।